Hello, hello. Okay, our today's topic is diode as a rectifier. We will study today about diode. ডায়োড কিভাবে রেকটিফায়ার হিসেবে কাজ করে সেই সম্বন্ধে আজকে কিছু ডিসকাশন করব, স্পেশালি নিট 2021-এ যাদের সামনে এক্সাম আছে সেইটার ব্যাপারে। তো এইটা বোঝার আগে ডায়োড প্রপারলি রেকটিফায়ার হিসেবে কি করে কাজ করে সেটা বুঝতে গেলে আমাদের ডায়োডের বেসিক কটা ক্যারেক্টারিস্টিক্স বুঝতে হবে। ঠিক আছে, সেটা আমরা জানি। ফার্স্ট অফ অল ডায়োডের সিম্বলটা কি না এরকম হয়। এই সাইডটা কি হয়, যে তীর চিহ্ন যেটা আছে অ্যারো সাইড, এটাকে কি বলে পি সাইড, তাই তো, আর এটাকে এন সাইড। এইবার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কি জানি না, যখন ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে কি হবে, ফরওয়ার্ড বায়াসে পি সাইডটা পজিটিভ থাকে আর এন সাইডটা নেগেটিভ ব্যাটারির সাথে লাগানো থাকে। দিস ইজ দ্য পজিটিভ আর নেগেটিভ। যখন নাকি ফরওয়ার্ড, এটা হচ্ছে কি ডায়োডের ফরওয়ার্ড বায়াস এফবি, এফবি মানে ফরওয়ার্ড বায়াস, শর্টে লিখলাম। তো যখন নাকি ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকে তখন ডায়োড কি করে, কন্ডাক্ট করে ইলেকট্রিসিটি। সুন্দর ফরওয়ার্ড বায়াসে থাকলে ডায়োড কন্ডাক্ট করে। তো এই সাইডেই আমি লিখছি এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। জাস্ট এ মিনিট। ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আঁকছি। ফরওয়ার্ড বায়াসে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কিরকম এসেছিল, ফরওয়ার্ড বায়াসে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিরকম এসেছিল না, আমরা বলেছিলাম এরকম। এটা যদি ফরওয়ার্ড কারেন্ট হয় মানে আইএফ ফর ফরওয়ার্ড কারেন্ট, আর এটা হচ্ছে ফরওয়ার্ড ধরো ভোল্টেজ, তাহলে ফরওয়ার্ড ভোল্টেজের সাথে ডায়োডের কিরকম ক্যারেক্টারিস্টিক্স এসেছিল না এরকম, তাই তো। তো এইখানে কি ছিল না, কাটিং ভোল্টেজ একটা ছিল ভি গামা, বা কাটিং ভোল্টেজ জানো, যেই ভোল্টেজের পরে কারেন্টটা র্যাপিডলি বাড়তে থাকে, ভোল্টেজটা অ্যাপ্রক্সিমেট ভোল্টেজের রেসপেক্টে। তো এইখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে, যে ভি যেটা অ্যাপ্লাই করা হয়েছে ফরওয়ার্ড বায়াসে, সেটা কি হবে না, ইট ইজ ফার ফার গ্রেটার দেন, বা ইট ইজ গ্রেটার দেন, লিখে দিচ্ছি গামা, মানে কাটেড ভোল্টেজের থেকে অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে কি হবে, এখানে একটা হাই অ্যামাউন্টের কারেন্ট, মানে ধরো এখানে ভোল্টেজের ভ্যালুটা এইখানে আছে, অ্যাপ্লাইড ভোল্টেজটা ধরো এইখানে, দিস ইজ দ্য, এইটা এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ, আর অ্যাপ্লাইড ভোল্টেজটা এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে ধরো এইখানে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। তাহলে কত হবে, এখানে কারেন্ট একটা বিশাল হাই অ্যামাউন্টের কারেন্ট পাবো। তার মানে ফরওয়ার্ড বায়াসিং এ যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছো সেটা যদি কাট-ইন ভোল্টেজের থেকে অনেক বেশি থাকে তাহলে হাই অ্যামাউন্টের কারেন্ট পাবো। তো এইটাকে কি বলছে না, যখন ফরওয়ার্ড বায়াসে থাকে সেখানে ডায়োড একটা ভালো কন্ডাক্টিভিটি দেয়, তাই তো, ভালো কন্ডাকশন করে। তো ফরওয়ার্ড বায়াসে একটা ভালো কারেন্ট পাচ্ছে, হাই অ্যামাউন্টের কারেন্ট। এই ডায়োডই যখন নাকি রিভার্স বায়াসে হবে তখন কি হবে, হোয়াট উইল বি ইন কন্ডিশন ইন দ্য রিভার্স বায়াস, সেটা এখন আমি দেখাচ্ছি। ধরো এবার এই ডায়োডই আমি রিভার্স বায়াসে, এটা আমি লিখলাম ফরওয়ার্ড বায়াস, আর এটা কি ফরওয়ার্ড বায়াসের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এবার এই ডায়োডে যদি রিভার্স বায়াসে থাকে তাহলে কি হবে, this is P side, this is N side, এটা মাইনাস, এটা প্লাস। মাইনাস টার্মিনালটা আমরা যদি রিভার্স বায়াসে, এটা আমি আগে ডট 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 দিয়ে দিই, দিস ইজ দ্য ফরওয়ার্ড বায়াস। আগেরটা ছিল ফরওয়ার্ড বায়াস আর এটা হচ্ছে কি রিভার্স বায়াস, আর বি। তো রিভার্স বায়াসে কি হয়, ডায়োডের কারেন্ট যায় না, তাই তো, এটা আমরা জানি, ডায়োড কন্ট্যাক্ট করে না। তো এই ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স কাজটা কিরকম এসেছিল, রিভার্স বায়াসে না, এটা যদি রিভার্স বায়াসের কারেন্টটা হয় আই আর, আর এটা যদি রিভার্স বায়াসের ভোল্টেজ হয় ভি আর। থার্ড কোয়াড্রেন্টটা পড়েছিল বলেছিলাম আমরা যখন ক্লাসে করেছিল তোমরা, তো সেইখানে ক্যারেক্টারিস্টিক্স কাজটা এরকম এসেছিল, তারপরে এরকম এসেছিল। এটা হয়েছিল মনে আছে কি, দিস ওয়াজ, এই রিজিয়নটা কি আমি আর এখানে লিখছি না, ব্রেকডাউন রিজিয়ন ছিল জেনার বা অন্যান্য ডায়োডের ক্ষেত্রে। তো নর্মাল ডায়োডের ক্ষেত্রে কি ব্রেকডাউন হয় না, জেনার বা অ্যাভালান্স ব্রেকডাউনে, অ্যাভালান্স ডায়োডের ক্ষেত্রে জেনার ব্রেকডাউন হয়, নর্মালের ক্ষেত্রে কি ব্রেকডাউন হয় না।
তো এইখানে যে রিভার্স ভোল্টেজটা দেবে এমন একটা ডায়োড চুজ করতে হবে যেগুলোতে ব্রেকডাউন হয় না, বা যদি এমন কোনো ডায়োড থাকে যেগুলোতে ব্রেকডাউন হয় হাই ব্রেকডাউন ভোল্টেজ, মানে ধরো ব্রেকডাউন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, আমি বলছি এখানে লিখে রাখছি না, সবাই মন দিয়ে শুনবে, নোট ডাউন করে নেবে। ধরো এমন একটা ডায়োডকে তুমি রিভার্স বায়াসে দিচ্ছ, তো সেটা ধরো রিভার্স বায়াসিং ভোল্টেজ 8 ভোল্ট 9 ভোল্ট, তো তার মানে কি, সরি ব্রেকডাউন ভোল্টেজ 8 ভোল্ট 9 ভোল্ট, তার মানে কি যখন রিভার্স বায়াসে ভোল্টেজটা 8 ভোল্ট বা 9 ভোল্ট হবে তখন ব্রেকডাউন হয়ে কারেন্টটা বাড়বে। তো তার মানে এখানে কন্ডিশনটা হচ্ছে রিভার্স বায়াসে ভোল্টেজটা যেন ব্রেকডাউনের থেকে কম থাকে, দিস ইজ দ্য মেন কন্ডিশন whenever you want to act a diode or whenever you want to implement a diode as a রেকটিফায়ার অপারেশন একটু করে বোঝাবো, তখন কি ডায়োডকে যখন রিভার্স বায়াসে কাজ করবে তখন যেন রিভার্স ভোল্টেজটা ব্রেকডাউন, ওই ডায়োডটা যদি ব্রেকডাউন ক্যারেক্টারিস্টিক্স থাকে তাহলে যেন ব্রেকডাউন ভোল্টেজের থেকে কম ভোল্টেজ অ্যাপ্লাই হয়, কারণ ব্রেকডাউন ভোল্টেজ হয়ে গেলে কি হবে, ও আবার কন্ডাকশন শুরু করে দেবে, তাই না? তো আমার রিভার্স বায়াসের পারপাসটা হচ্ছে যখন রেকটিফায়ার হিসেবে কাজ করবে দেখবে ওর মধ্যে দিয়ে যেন কোনো কারেন্ট না যায়, তার মানে এটা কখন পসিবল, যখন ব্রেকডাউন ভোল্টেজের অ্যাপ্লাইড ভোল্টেজটা ব্রেকডাউন ভোল্টেজের থেকে কম থাকবে, তাই তো? দিস শুড বি নোটেড, এটা সবাই নোট করে রাখবে। জেনারেলি সেই সমস্ত ডায়োডই ইউজ করা হয় যেই ডায়োডগুলোর মধ্যে ব্রেকডাউন ক্যারেক্টারিস্টিক্স নেই, সেগুলোকেই রেকটিফায়ার হিসেবে কাজ করানো হয়। ওকে, তো এখানে তার মানে কি রিভার্স ডাইরেকশনে নিচে খুব কম পরিমাণ কারেন্ট যায়, আমরা জানি এটা বলেছিলাম কি ফরওয়ার্ড বায়াসে যদি এই কারেন্টের অর্ডারটা থাকে মিলি অ্যাম্পিয়ার অর্ডারে, সেম ডায়োডই যখন রিভার্স বায়াসে যায় তখন এই যে একটা স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট পাওয়া যাচ্ছে যেটাকে আমরা বলেছিলাম রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা এনিহাউ, যেটাই তোমার রিভার্স স্যাচুরেশন কারেন্টই বলেছিলাম, এর অর্ডারটা কত ছিল, মাইক্রো অ্যাম্পিয়ার বা ন্যানো অ্যাম্পিয়ার অর্ডারের, এটা আমি বলেছিলাম ক্লাসে যখন করাই। এইবার ব্যাপারটা হচ্ছে ডায়োডকে আমরা যখন রেকটিফায়ার হিসেবে কাজ করব, মানে কি আমাদের বাড়িতে যে এসি সিগন্যালগুলো আসে সেগুলোতে কি হাই ভোল্টেজ থাকে এবং সেটা এসি হিসেবে কাজ করে, মানে এক সময় পজিটিভ এক সময় নেগেটিভ, এক সময় পজিটিভ এক সময় নেগেটিভ। তো সেই এসি টু এই সার্কিটটা আমি দেখাবো, সেই এসির সাথে যদি কোনো ডায়োডকে তোমরা লাগিয়ে দাও, যদি কোনো ডায়োডের সাথে কানেকশন করে দাও তাহলে কি হবে, যখন এটা পজিটিভ থাকবে এসিটা, যখন পজিটিভ সাইকেল থাকবে তখন ডায়োডটা কন্ট্যাক্ট করবে, তার ফলে কি হবে আউটপুটে ভোল্টেজ পাবে। ওকে, আর যখন নাকি ওই এসিটা নেগেটিভ সাইকেল আসবে তখন কি হবে, অটোমেটিক্যালি ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে, ফলে কন্ডাক্ট করবে না, তার ফলে ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। এবার প্রশ্ন হলো অল্প পরিমাণ কারেন্ট যাবে রিভার্স বায়াসে, আমরা জানি দেখো রিভার্স স্যাচুরেশন কারেন্ট, তাহলে কি হবে পুরোপুরি নেগেটিভ সাইকেলটা এসির আমরা বন্ধ করতে পারছি না, তাহলে এমন এমন ডায়োড আমরা চয়েস করব যেগুলোর ক্ষেত্রে রিভার্সে কারেন্টের পরিমাণটা খুব কম, কারণ যত কম হবে তত আমাদের লাভ, নেগেটিভ সাইকেলটা পুরোপুরি জিরো হয়ে যাবে। তো যেই ক্ষেত্রে রিভার্স সাইকেলে রিভার্স বায়াসে যেই সমস্ত ডায়োডে কারেন্টটা খুব কম থাকে সেই ডায়োডগুলো কি হবে রেকটিফায়ার হিসেবে কাজ করতে সুবিধা হবে, তাই তো? এখানে একটা কোশ্চেন আছে সেটা আমি পরে বলছি, আগে আমরা এখানে একটা সার্কিটটা তোমাদের রেকটিফায়ার সার্কিটটা এঁকে নিই। ওকে, দাঁড়াও, এটা সবাই লিখে নাও, এই ডায়োড ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের ব্যাপারটা। ভিডিওটা পজ করে লিখে নিতে পারো, আমি আবার এটা মুছে দিচ্ছি। শুধু এই ফরওয়ার্ড বায়াসের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেটা থাকুক, এটা সবই মুছে দিয়ে দেওয়া হবে। এই ডায়োড এজ এ রেকটিফায়ার এখানে দুটো তোমাদের সিলেবাসে আসে, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার মানে কি রেকটিফাই করছে, মানে কি আমি এটা শর্টে বলে গেছি, এসিতে যখন আমাদের ইনপুট এসি সিগন্যাল আছে একটা পজিটিভ একটা নেগেটিভ, ও হাফ পোর্শনটাকে রেকটিফাই করে দিচ্ছে, বাকি হাফকে রেকটিফাই করতে পারছে না, এই জন্য এটাকে বলে হাফ ওয়েভ রেকটিফায়ার। এবার রেকটিফাই জিনিসটা কি সেটা তোমরা সবাই জানবে, এসি কে ডিসি তে কনভার্ট করে, তাই না? আমাদের বাড়িতে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো চলে, টিভি হোক, ফ্রিজ হোক,
যে কোনো ইনস্ট্রুমেন্ট সবই কিন্তু ডিসিতে চলে। তো আমাদের আসছে এসি, তাহলে সেটা কি করে চলবে? প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেরই সামনে ভেতরে ইন্টারনাল সার্কিট হোক বা অ্যাডাপ্টার হোক, সেগুলোতে একটা জিনিস সবাই দেখতে পারবে, সেটা হচ্ছে অ্যাডাপ্টার বলে। সেখানেই কিন্তু এই সার্কিটটা করা থাকে, হাফ ফুল ওয়েভ রেকটিফায়ার সেখানে থাকে, বলে দিচ্ছি। তো সেখানে কি হয় না, ওই এসিটাকে ডিসিতে কনভার্ট করে তারপরে সেই ভোল্টেজটা বা সেই কারেন্টটা ইনস্ট্রুমেন্টে ঢোকে, তার ফলে কি ইনস্ট্রুমেন্টটা ডিসিতেই চলছে। তার আগে এই রেকটিফিকেশনটা হয়ে থাকে, এই এসিটাকে ডিসিতে কনভার্ট করার কনসেপ্ট। এবার ধরো, এবার আমরা একটা হাফ ওয়েভ রেকটিফায়ারি সার্কিট আঁকছি। ধরো এখানে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা আছে, যেটা ডায়োড, এখানে একটা এসি সিগন্যাল লাগানো হয়েছে। এসি সিগন্যালকে এইভাবে দেখায়, জানো অল অফ ইউ। আচ্ছা, এবার ধরো এটা লোড রেজিস্ট্যান্স আর এল, মানে এইটা ধরো আমাদের বাড়ির ইনস্ট্রুমেন্ট, টিভি হোক, ফ্রিজ হোক, যে কোনো ইনস্ট্রুমেন্ট হোক। এবার কি হয়, এর অ্যাক্রসে ভোল্টেজটাই মাপা হয়। এইখান দিয়ে সবসময় একটা এসি ডিসি কারেন্ট যেতে হবে, তাহলে ইনস্ট্রুমেন্টটা চলবে, তার আদারওয়াইজ তো চলবে না। তো এটাই আমাদের আউটপুট ভোল্টেজ V0। আচ্ছা, এইখানে হচ্ছে এসি। এসি তার মানে কি একসময় পজিটিভ হচ্ছে একসময় নেগেটিভ হচ্ছে, তাহলে এটা দেখতে কেমন? দিস ইজ দ্য এসি সিগন্যাল। তাহলে এটা দেখতে কিরকম হবে? আমি এখানে এটার টাইমিং ডায়াগ্রামটা আঁকছি যাতে পরে তোমরা বুঝতে পারো। এটা দেখা যাচ্ছে, তাকে দেখে নি। আচ্ছা, একটু তো হ্যালো হ্যালো হ্যালো, ওকে। তো এইখানে যেটা ছিল, ধরো এবার তোমার এসি সিগন্যালের কিরকম করে আসছে না, এটা ধরো আমি বিভিন্ন টাইমিং সাইকেলগুলো আঁকছি, যেগুলো হয়তো বই এত ভালোভাবে পাবে না। 3-4টে টাইমিং সাইকেল আঁকছি, সেটা দেখলেই বুঝতে পারবে। এসিটা এইভাবে ভ্যারি করছে, মানে এসি ইনপুট সিগন্যাল এটা, ঠিক আছে, এটা এইভাবে ভ্যারি করছে, দেখতে পাচ্ছ। এটা যখন এরকম, এটা পজিটিভ সাইকেল, এটা নেগেটিভ সাইকেল, মানে একসময় পজিটিভ হচ্ছে এসিটা, একসময় নেগেটিভ হচ্ছে, আবার পজিটিভ আবার নেগেটিভ, এরকম হচ্ছে। এইবার V0, এইখানে আবার আমি আঁকছি V0টা। V0টা কিরকম পাবে? দিস ইজ দ্য, এটা হচ্ছে টাইম অ্যাক্সিস। দেখো, এক সময় এটা পজিটিভ, এক সময় নেগেটিভ, এক সময় পজিটিভ, এক সময় নেগেটিভ। এটা হচ্ছে V0টা, ঠিক আছে। V0 হচ্ছে আউটপুটে কিরকম পাচ্ছ। পয়েন্ট টু বি নোটেড, যখন এবার এখানে দেখো, এটা ধরো পজিটিভ, এসিটা যখন পজিটিভ আছে, উপর প্রান্তটা পজিটিভ, নিচের প্রান্তটা নেগেটিভ, এটাকেই পজিটিভ হাই সাইকেলটা বলছি, মানে এই সাইকেলটা উপরে এইটুকু। তখন কি হবে দেখো, ডায়োডটা কি হবে? হ্যালো, ডায়োডটা কি হবে না, দেখো ফরওয়ার্ড বায়াস। এই সাইকেলে ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তো এখানে আমি শর্টে লিখলাম FB। এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, তাহলে কি হবে না, এই ডায়োডটা কন্ডাক্ট করবে, তাই তো। কন্ডাক্ট করলে কি হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট গেলে RL এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। এই হলো সার্কিটটা কমপ্লিট। এখানে কি করছে না, ভোল্টেজটা শুধু মাপছে, আর কিছু না। এর অ্যাক্রসে ভোল্টেজ করো, সেটা ক্যালকুলেশন করে বার করতে পারে। তো দেখো, এই হচ্ছে সার্কিটটা, পজিটিভ থেকে এটা ফরওয়ার্ড বায়াস, ফলে কারেন্ট কন্ডাক্ট করবে, এই রাস্তা দিয়ে কারেন্টটা এইভাবে আসবে। এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস IF, কারেন্টটা যাবে, ফলে এইভাবে আসবে। তাহলে দেখো, যখন নাকি প্রথম পজিটিভ হাফ সাইকেল, এইখানে এটা পজিটিভ এটা নেগেটিভ, তখন ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে, ফলে RL এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। তাহলে আউটপুটে ভোল্টেজের ফর্মুলা কি? কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তখন কি হয়, সেখানে একটা ভোল্টেজ ড্রপ হয়, তাই তো। তো সেই ভোল্টেজ ড্রপটার ভ্যালু কত হয়? তাহলে দেখো, এখানে RL এর উপর যদি ভোল্টেজ ড্রপটাকে আমি V0 বলছি, আউটপুট ভোল্টেজ, তাহলে V0 কত? V0 ইজ নাথিং বাট ভোল্টেজ ড্রপ অ্যাক্রস RL, তাই তো। তাহলে এটা কত হবে? IF কারেন্ট এখান দিয়ে যাচ্ছে, এখানেও IF, ডায়োডের মধ্যে যে IF দেখো সব সিরিজে আছে, RL আর এটা সিরিজে আছে। তাহলে IF মানে এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে ইনটু RL, I ইনটু R কি হয়, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার R। তো এখানে কারেন্ট যাচ্ছে কত, IF ফরওয়ার্ড বাই, ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এখানেও সেম কারেন্ট। আর রেজিস্টারটা কত, ভ্যালু এটা, তাহলে রেজিস্টারের উপর ভোল্টেজ ড্রপ কত হলো, IF ইনটু RL। তাহলে এটাই হবে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্টার RL, তাই তো। তাহলে এইখানে একটা, যখন নাকি এটা পজিটিভ এটা নেগেটিভ, মানে প্রথম
পজিটিভ সাইকেলে, তাই এটা যখন ফরওয়ার্ড বায়াস তখন আরএল এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ পাবো, তাহলে সেটা কি হচ্ছে, এরকম হচ্ছে। এটাকে ক্লিয়ার কাট পেলে একটা ভোল্টেজ পজিটিভ সাইকেলে, এবং পয়েন্ট টু বি নোটেড, দেখো কারেন্টটা কিরকম হচ্ছে, এই দিকেই যাচ্ছে, কারেন্টের ডিরেকশনটা এদিকে, ঠিক আছে, এটা সবাই লিখে নাও। এরপরে আমি করছি কি, এরপরে নেগেটিভ হাফ সাইকেলটা, মানে এটা যখন নেগেটিভ হাফ সাইকেল, এটা পজিটিভ হাফ সাইকেল আর এটা নেগেটিভ হাফ সাইকেল। তো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে, যখন নাকি নেগেটিভ হাফ সাইকেল মানে কি, এসিটা উপর প্রান্তটা নেগেটিভ হয়ে গেছে, এই প্রান্তটা তো সবসময় ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তাই না, এক সময় এটা পজিটিভ এক সময় এটা নেগেটিভ, তো এটা এবার চেঞ্জ হলে নেগেটিভ, যখন এটা নেগেটিভ হবে, এটা আমি মুছে দিলাম, আগেরটা তোমরা ভিডিওটা পজ করে পজিটিভ সাইকেলের ভোল্টেজটা দিয়ে দিলে, এটা হচ্ছে কি পজিটিভ সাইকেলের পজিটিভ হাফ সাইকেল। এবার এটা আমি শর্টে লিখছি, এবার নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, দেখো ডাইরেক্টটা রিভার্স বায়াস, এটা এখন তার ফরওয়ার্ড কারেন্ট যাবে না, এবার অ্যারোগুলো আমি মুছে দিচ্ছি। এটা যখন নেগেটিভ হয়ে আছে, এই প্রান্তটা যখন নেগেটিভ হয়ে আছে, তখন কি হবে, ডাইরেক্টটা রিভার্স বায়াস হয়ে যাবে। তার মানে এই আগেরটা ছিল, আগেরটা যে পজিটিভ হাফ সাইকেলে কি ছিল, এটা ফরওয়ার্ড বায়াস ছিল, এই যে ফরওয়ার্ড বায়াস। এবার এটা যখন নেগেটিভ, এটা পজিটিভ, এই নেগেটিভটা পি সাইডের সাথে এম কানেক্টেড আছে, তার মানে এইটাই যেটা এসিতে দেখাচ্ছে, এটা কি হবে, ডাইরেক্টটা রিভার্স বায়াসে আছে, আরবি, আরবি স্ট্যান্ডস ফর রিভার্স বায়াস। তাহলে কি হবে, ও কোনো কারেন্ট কন্ডাক্ট করবে না, রিভার্স বায়াসে ডায়োডের মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণ কারেন্ট যায়, পয়েন্ট টু বি নোটেড, খুব সামান্য পরিমাণ, এবং সেটা কি ফরওয়ার্ড বায়াসে যদি মিলিঅ্যাম্পিয়ার অর্ডারে কারেন্ট যায়, রিভার্স বায়াসে মাইক্রো বা ন্যানো অ্যাম্পিয়ার অর্ডারে কারেন্ট যায়, তার মানে কি ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট। তার ফলে কি, এটা ধরতে পারো ডায়োডের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছেই না, ফরওয়ার্ড বায়াসে যে কারেন্ট যাচ্ছিল সেটার রেসপেক্টে কোনো কারেন্ট যাচ্ছে না। এখান থেকে একটা কনসেপচুয়াল কোশ্চেন আছে, তার মানে কি রিভার্স বায়াসে দেখছি ডায়োডটা কোনো কন্ডাক্ট করছে না, কোনো কারেন্ট যাবে না, খুব সামান্য পরিমাণ নেগলিজিবল কারেন্ট যায়। তো তার মানে যদি আইডিয়াল কন্ডিশনে কি হয়, আইডিয়াল ডায়োডের কনসেপ্টটা এখান থেকেই আসছে। আইডিয়াল ডায়োড কি হবে, আদর্শ ডায়োড, আইডিয়াল ডায়োড কি হয়, ফরওয়ার্ড বায়াসে কন্ডাক্ট করে, তাই তো, মানে ওর মধ্যে দিয়ে কারেন্ট একটা আইএফ পাবে। আর রিভার্স বায়াসে কি করবে, আইডিয়াল ডায়োড ডাজ নট কন্ডাক্ট, একদম আইডিয়াল কন্ডিশন। কিন্তু বাস্তবে কি সামান্য পরিমাণ কারেন্ট যায় রিভার্স বায়াসে, আমরা পড়েছি তাই না, সামান্য পরিমাণ কারেন্ট যায়। তো আইডিয়াল ডায়োড, এই যে রেকটিফিকেশন, এটা কি বলতো, আইডিয়াল ডায়োডের আদর্শগত একদম পারফেক্ট ডায়োড যদি হয়, তাহলে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট পাবো আর রিভার্স বায়াসে কোনো কারেন্ট পাবো না। রিভার্স বায়াসে কি হবে, তার মানে কি ওর ভেতর রিভার্স বায়াসে কোনো কারেন্টই যাবে না, আইডিয়াল কন্ডিশনে ভেরি আমরা নেগলিজিবল বলতে গেলে, এবং পারফেক্ট যদি হয় রিভার্স বায়াসে কোনো কারেন্ট যাবে না, ডাজ নট কন্ডাক্ট, তার ফলে কি হবে, কোনো কারেন্ট যাবে না। আই আর স্ট্যান্ডস ফর কি বলেছিলাম, রিভার্স কারেন্ট, আগের টপিকসেই পড়িয়েছি, রিভার্স কারেন্ট কত, জিরো হবে। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে রিভার্স কারেন্ট জিরো। তো রিভার্স কারেন্ট যদি জিরো হয়, তার মানে কি এই ক্ষেত্রে এই যে রিভার্স বায়াস হয়ে আছে, তার মানে ডায়োডের মধ্যে কোনো কারেন্টই যাবে না। কারেন্ট না গেলে, এবং রিভার্স বায়াসে এটা তো রিভার্স বায়াস হয়ে আছে, রিভার্সের দিকে কি হবে, এরকম কোনো কারেন্ট যাওয়ার কথা, রিভার্সের সামান্য পরিমাণ। তো কারেন্টই যদি ডায়োডের মধ্যে দিয়ে না যায়, তাহলে আরএল এর মধ্যে দিয়েও কারেন্ট যাবে না কোনো, পরিষ্কার কথা। তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে, V0 ইকুয়াল টু কারেন্ট কত যাচ্ছে, আইডিয়াল ডায়োডের রিভার্স কারেন্টটাই জিরো, জিরো ইন্টু কারেন্ট, এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে এর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, এখানে কারেন্ট না গেলে এখানেও কারেন্ট যাবে না, পরিষ্কার করা, সিরিজে আছে। জিরো ইন্টু আরএল, দ্যাট ইজ জিরো। তাহলে আউটপুটে দেখো রিভার্স বায়াসে কোনো ভোল্টেজই পাচ্ছ না, V0 ইকুয়াল টু জিরো। তার ফলে কি হচ্ছে, রিভার্স বায়াসে দেখো জিরো ভোল্টেজ, ফ্ল্যাট। আবার যখন এটা ফরওয়ার্ড বায়াস হবে, এরপরেই তো আবার একটু পরে এটা প্লাস হয়ে যাবে, দেখো এই যে পজিটিভ সাইড হাফ সাইকেল, আবার যখন পজিটিভ হবে তখন কি হবে, আবার এটা প্লাস হয়ে যাবে, আবার এটা মাইনাস হয়ে যাবে। তারপরে আবার এখান দিয়ে কারেন্ট ফরওয়ার্ড বায়াস হলে, আবার ফরওয়ার্ড বায়াসে আইএফ কারেন্ট যাবে, আইএফ কারেন্ট গেলে আবার এখান দিয়ে এই কন্ডিশনটা হবে, আইএফ ইন্টু আরএল, আবার ভোল্টেজ ড্রপ পাবে, তাই তো। তো ভোল্টেজ ড্রপ পাবে, তার মানে কি এই হাফ সাইকেলটার কথা বলছি, নেক্সট হাফ সাইকেল, তার মানে এখানে আবার ফরওয়ার্ড বায়াস,
তাহলে আবার এখানে একটা কারেন্ট পাবে IF ইন্টু RL। সেই কারেন্টটা দেখো এটা এদিকেই লিখছি, কারণটা কি একই হবে, কারণ দেখো কারেন্ট সবসময় পয়েন্ট টু মিনিটে যখনই পজিটিভ হাফ সাইকেল আসছে কারেন্ট এদের মধ্যে দিয়ে সেম ডিরেকশনে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কারেন্ট দেখো এই সাইকেলে এদিকে গেছিল, আবার এই পজিটিভ হাফ সাইকেল আবার এদিকেই যাচ্ছে। তার মানে কি কারেন্টের ডিরেকশনটা সেম হয়ে গেল না? তোমার এখানে দেখো এই এসি এই ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে একবার এইদিকে কারেন্ট যাচ্ছে, একবার অপোজিট দিকে কারেন্ট যাচ্ছে, কিন্তু রেজিস্টারের মধ্যে দিয়ে কি হচ্ছে, সবসময় একই দিকে কারেন্ট যাচ্ছে। দেখো এই দিকেই কারেন্ট যাচ্ছে, তাই তো? অন্য কোনো ইনস্ট্রুমেন্ট লাগালে কি হতো, এটা একবার এদিকে কারেন্ট যেত, একবার এদিকে কারেন্ট যেত, তাই না? এসি ধর্ম অনুযায়ী। যদি এখানে সিম্পল একটা রেজিস্টার লাগাতে, বাংলা কথা রেজিস্টার, আর কিছু নেই, ধরো ডায়োডটা নেই, তাহলে কি হতো, ডায়োডটা যদি না থাকতো, যখন এই পজিটিভ হাফ সাইকেল ডায়োডটার মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট যেত, তাই তো? ডায়োডটা যখন নেই আর নেগেটিভ হাফ সাইকেলে কি হতো, আমি জাস্ট এখানে একটু আঁকছি, লিখে দিচ্ছি একটুখানি, এটা বুঝবো। ধরো ইমাজিন ডায়োডটা নেই, ইমাজিন দ্যাট এই সার্কিটে ডায়োডটা নেই, তো ডায়োডটা না থাকলে এখানে পজিটিভ হাফ সাইকেলে কোন দিকে কারেন্ট যেত, এই দিকে যেত, ক্লকওয়াইজ দেখতেই পাচ্ছে, এটা পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যেত, ডায়োড নেই এখানে, তো এরকম কারেন্ট যেত। আর যখনই নেগেটিভ হাফ সাইকেল এই প্রান্তটা নেগেটিভ হয়ে যেত, এসির এটা পজিটিভ, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ, তখন নেগেটিভ হাফ সাইকেলে কারেন্টটা এইভাবে যেত, এইভাবে যেত। তার মানে কি ডায়োড না থাকলে এই রেজিস্টারের মধ্যে দিয়ে একবার ক্লকওয়াইজ কারেন্ট যেত, আবার তোমার নেগেটিভ হাফ সাইকেলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যেত। তার মানে কি একই সময় একই দিকে কারেন্ট যেত, ফলে কি ইনস্ট্রুমেন্টটা নষ্ট হওয়ার চান্স ছিল। এই জন্যই আমাকে যে কোনো ইনস্ট্রুমেন্ট চালাতে গেলে কি এসি ডিসিতে কনভার্ট করতে হবে, তার ফলে এই ডায়োডটা লাগিয়ে দিয়েছে। ডায়োডটা লাগানোর ফলে কি হচ্ছে দেখো, সবসময় রেজিস্টারটার মধ্যে দিয়ে একই দিকে কারেন্ট যাচ্ছে। দেখো কোনটা যাচ্ছে, সবসময় ক্লকওয়াইজই কারেন্ট যাচ্ছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ার। এটাকে হাফ ওয়েভ রেকটিফায়ার কেন বলছে এটা আগে মুছে দিই। Why it is called half wave rectifier? দেখো আমাদের এসি ইনপুট সিগন্যালে কি ছিল, একটা পজিটিভ নেগেটিভ, পজিটিভ আবার এটা নেগেটিভ হাফ সাইকেল। তো এই ক্ষেত্রে কি হবে, কোনো কন্ডাক্ট করে নেগেটিভ মানে কি এটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা পজিটিভ, তো এই নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, আবার এটা দেখো রিভার্স বায়াস হয়ে যাবে, ফলে কারেন্ট যাবে না, আইডিয়াল কন্ডিশনে কোনো কারেন্ট যাবে না, তো আবার এটা ফ্ল্যাট হয়ে যাবে। This is the half wave rectifier. এবার half wave rectification কেন বলছে, পয়েন্ট টু বি নোটেড, হাফ ওয়েভ রেকটিফায়ার কারণ এটা এসি যে ইনপুট সিগন্যাল তার অর্ধেকটাকে ডিসিতে কনভার্ট করতে পারছে, বাকিটা তো কাজই করছে না। কাজই করছে না মানে এইটাকে কি আবার ফরওয়ার্ড দিকে দিতে দিতে পারছে না, কারণ আমার এসিটাকে ডিসিতে পুরোপুরি ডিসি কনভার্ট করেনি। একটু পরে আমরা বলবো একটা জিনিস, ফিল্টার সার্কিট, সেটার কাজ কি বলবো। তো দেখো প্রথম পজিটিভ হাফ সাইকেলে একটা সেম দিকে কারেন্ট আছে, নেগেটিভ হাফ সাইকেলে কোনো কারেন্টই পাঠাচ্ছে না, তাই না? তো এটা পুরোটা হচ্ছে টাইম পিরিয়ড। দেখো এসিটা পুরোটা হচ্ছে টাইম পিরিয়ড। যে কোনো ওয়েভের দেখবে এখান থেকে স্টার্ট করলে আবার এইখানে আসলে এটাই হচ্ছে পুরো টাইম পিরিয়ড, তাই তো? তো এইখানে দেখো মানে যে কোনো ওয়েভ দেখো এইভাবে ও স্টার্ট করেছে, তো এইখানে একটা অ্যারো দিয়ে দিলাম, এরকম নামছে, এরকম উঠছে, দিস ইজ দ্য ডিরেকশন। তো আমরা টাইম পিরিয়ড কি এখান থেকে স্টার্ট করে আবার একই দিকে উঠছে, এখানেও কি ডাইরেকশনটা এরকম ছিল, এটা হচ্ছে টাইম পিরিয়ড, তাই তো? তো এইবার তোমার এসি আউটপুটে যেটা পাচ্ছ এটার টাইম পিরিয়ড কি হচ্ছে দেখো তো, এরকম নামলো, নেমে এখানে কারেন্ট আবার এরকম উঠছে, তাহলে এর টাইম পিরিয়ড কত হবে বলো তো? এর টাইম পিরিয়ড হবে দেখো এইখানে এতটা নামলো, আবার এখান থেকে উঠছে, তো দেখো এইখানে নামলো, এই পয়েন্টটা নামলো, এখানে দেখো ওয়েভের নেচারটা কি, এখানে এইভাবে নামলো, নেমে আবার এই যে পয়েন্টটা এখান থেকে উঠছে না, ইয়েস অর নো? টাইম পিরিয়ডের কনসেপ্টটা এখান থেকে বোঝার চেষ্টা করো। এইখান থেকে উঠলো ওয়েভটা, নামলো এরকম করে এই পয়েন্টটায়, এই যে এই পয়েন্টটায় এরকম উঠছে, তাহলে যেই এই পয়েন্টটাও কি হয়েছিল, এই পয়েন্টটা যদি আমি জুম ইন করি, আমাদের এখানে জুম করতে পারবে না তোমরা, এরকম করে আঁকি, দেখো এটাকে এ পয়েন্ট নাম দিলাম, এটাকে সি পয়েন্ট নাম দিলাম। এ পয়েন্টে কি হচ্ছে, অ্যারোটা উঠছিল, সি পয়েন্টেও অ্যারোটা উঠছে। তো এইবার এইখানটা আমি একটু সিম্পলিফাই করছি, মানে সিম্পলিফাই না, পরিষ্কার করে আঁকছি আর কি। এইখানেও দেখো এ পয়েন্টটায় কি হচ্ছে, এটাকে এ ড্যাশ পয়েন্ট নাম দাও, এটাকে সি ড্যাশ পয়েন্ট নাম দাও। তাহলে দেখো এ পয়েন্টটাও কি হচ্ছে, এখানে আসতে অ্যারোটা উঠলো, নামলো,
আবার সি ড্যাশ পয়েন্টে উঠলো, তাহলে তাহলে কি এর টাইম পিরিয়ডটাও কি হবে, দিস উইল বি টাইম পিরিয়ড, তাই না? বুঝতে পারছো তো? দেখো এ ড্যাশ পয়েন্টে উঠলো, নামলো, আবার উঠছে কখন, এই টাইম অ্যাক্সিস থেকে আবার উঠছে কখন, সেইটাই তো আবার টাইম পিরিয়ড হবে। দেখো এখানে এ থেকে উঠেছিল, নামলো, সি থেকে আবার উঠছে, তাহলে এটা টোটাল টাইম পিরিয়ড হলে আউটপুটের টাইম পিরিয়ড কখন হবে, পুরো ওয়েভের থিওরি। এ ড্যাশ থেকে উঠলো, নামলো, টাইম অ্যাক্সিসে গেছে, আবার টাইম অ্যাক্সিস থেকে উঠছে কোথার থেকে, সি ড্যাশ থেকে, তাহলে টাইম পিরিয়ড কতটা হবে, এটাই হবে। যেখান থেকে উঠছে এটাই, এই দুটো তো সেম ফেজ পয়েন্ট হয় না, সেম ফেজের পয়েন্ট, তো কনসেপ্টটা এটাই তো, সেম ফেজের পয়েন্টের মধ্যেই তো টাইমের ডিস্টেন্সটাকে টাইম পিরিয়ড বলে। তো এই ক্ষেত্রে টাইম পিরিয়ড হবে, যদি এটা যদি টি ড্যাশ বলো, তাহলে দেখতে পাচ্ছ হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট থেকে টি ইকুয়াল টু টি ড্যাশ, মানে ইনপুটে এসি সিগন্যালের যা টাইম পিরিয়ড, আউটপুটে যদি যে ভোল্টেজটা পেয়ে সেটারও টাইম পিরিয়ড সেম, তার মানে কি টি ইকুয়াল টু, এখান থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ এখন লিখে দিই, এই টিটা যদি ইনপুট এসির টাইম পিরিয়ড হয় আর টি ড্যাশটা আউটপুট ভোল্টেজটার যদি টাইম পিরিয়ড হয়, দিস টু আর সেম, দেখতেই পাচ্ছ। তো টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সি কি হয় তোমরা জানো অল অফ ইউ, টাইম পিরিয়ড ইজ 1/ফ্রিকোয়েন্সি, তাই তো? তাহলে এখানে এসি ফ্রিকোয়েন্সি যদি n হয় তাহলে 1/n, আর আউটপুটের ফ্রিকোয়েন্সি যদি n ড্যাশ হয়, এই যে, তাহলে কি হবে, টি ড্যাশ ইকুয়াল টু 1/n ড্যাশ, তাই না? এটা হচ্ছে ইনপুটে, দিস ইজ দ্য ইনপুট এসির টাইম পিরিয়ড, আর এটা হচ্ছে আউটপুট ভি0 টাইম পিরিয়ড, টি ড্যাশটা। আর এনটা কি, এসির ফ্রিকোয়েন্সি, এন ড্যাশটা কি আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি। দেখতেই পাচ্ছ টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সি রিলেশনটা এখানে, দিস ইজ n, t is equal to 1/n, তাহলে 1/n is equal to 1/n ড্যাশ, তার মানে n equal to n ড্যাশ, তার মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এখান থেকে একটা কনসেপচুয়াল কোশ্চেন আসে, তো তার মানে দেখতে পাচ্ছ ইনপুটের যে ফ্রিকোয়েন্সি, মানে এসি সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, আউটপুটের মানে ভি0 এর ফ্রিকোয়েন্সি সেম, তাই তো? ইনপুটের এসি ফ্রিকোয়েন্সি আর আউটপুটের যে ভোল্টেজটা পাচ্ছে তার ফ্রিকোয়েন্সি সেম হচ্ছে। এটা কোন ক্ষেত্রে না, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, ঠিক আছে? এর একটা নোটস আমি দিয়ে দেবো, কিন্তু নোটসটা দেখলে বুঝবে না যদি না আমি এটা এইভাবে বোঝাতাম, কোনো বইয়ে কিন্তু এইভাবে নেই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় আবার রিপল ফ্রিকোয়েন্সি। কি বলা হয়, রিপল ফ্রিকোয়েন্সি, নোটসটা পেয়ে যাবে। তো হাফ ওয়েভের এই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে হাফ ওয়েভের ক্ষেত্রে আউটপুটে যেটা ফ্রিকোয়েন্সি পাচ্ছে সেটাকে হাফ ওয়েভ হোক ফুল ওয়েভ হোক, একটু পরে আমি ফুল ওয়েভ দেখাবো, আউটপুটের ফ্রিকোয়েন্সিটাকে রিপল ফ্রিকোয়েন্সিও বলা হয়, মানে এই যে এন ড্যাশটাকে রিপল ফ্রিকোয়েন্সি, আর আই ডাবল পি এল রিপল ফ্রিকোয়েন্সিও বলা হয়। তো হাফ ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে না, ইনপুটের যে ফ্রিকোয়েন্সি আর আউটপুটের ফ্রিকোয়েন্সি সেম হচ্ছে, মানে রিপল ফ্রিকোয়েন্সিটা ইনপুটের ফ্রিকোয়েন্সির সাথে সমান হচ্ছে। তো এখানে একটা কোশ্চেন বলতেই পারে, ধরো এসি সিগন্যালের ইনপুট ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, এসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, তাহলে আউটপুটের ফ্রিকোয়েন্সি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, ইন কেস অফ হাফ ওয়েভ, শর্টে লিখলাম HW, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আউটপুটের ফ্রিকোয়েন্সি কত হবে, 50 হার্জই হবে, তাই না? ইন কেস অফ হাফ ওয়েভ রেকটিফায়ার, এসির সাথে ফ্রিকোয়েন্সি আউটপুটের ফ্রিকোয়েন্সি বা রিপল ফ্রিকোয়েন্সি, এটাকে রিপল ফ্রিকোয়েন্সিও বলে। রিপল ফ্রিকোয়েন্সি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এসি ইনপুটে যা আছে আউটপুটেও সেম ফ্রিকোয়েন্সি হবে। ওকে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এই জিনিসটা, কনসেপ্টটা মনে রাখবে। এখানে একটা কনসেপচুয়াল কোশ্চেন আসে, এরপরে আমি চলে যাব ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে, সবাই এটার নোটসটা নিয়ে নিও, নোট ডাউন করে রাখো, পজ করে লিখে নিও। ওকে, হ্যালো হ্যালো। ওকে, এবার আমরা দেখছি ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার কি করে কাজ করে, দেখো সার্কিটটা এঁকে নিয়েছি। দিস ইজ দ্য, দুটো ডায়োড আছে D1 D2, এইভাবে RL এর লোড রেজিস্ট্যান্সটা এইভাবে লাগানো আছে। এই যে বাঁকানো, এটা মানে হচ্ছে, তোমাদের একবার বলেছিলাম, কোনো জিনিস বাঁকানো আছে মানে কি, এই তারের সাথে এই যে এই RL এর তলা থেকে যে তারটা এসছে আর এইখানে যে ভার্টিক্যালি যে তারটা আছে, এদের মধ্যে কোনো কানেকশন নেই। যদি এরকম কোনো কানেকশন থাকে, তার মানে বুঝবে দুটো তার লাগানো আছে। আর যদি এরকম আছে, মানে দুটো তারের মধ্যে কানেকশন আছে, ওখানে জাংশনের কানেকশন আছে। আর এটাই যদি এইভাবে কেউ আঁকে, এখান দিয়ে তারটা এসছে এইভাবে বেঁকে দিয়ে, তার মানে কি এই দুটো তারের মধ্যে কোনো কানেকশন নেই, এটাই বাঁকানো হিসাবে দেখানো হবে, ঠিক আছে?
এদের মধ্যে কোনো কানেকশন নেই, এই দুটো তারের মধ্যে। আর এখানে এরকম আছে মানে কানেকশন আছে, দুটো এখানে জাংশনে কানেকশন আছে, আর এটা মানে কানেকশন নেই। তার মানে এখানে বুঝতে পারছো এই তার আর এই তারের মধ্যে কোনো কানেকশন নেই, যেহেতু বাঁকানো আছে। এটা এখানে বোঝানো, অনেকে বুঝতে পারে না সার্কিটটা দেখে। আচ্ছা, এইবার যেটা বোঝানোর সেটা হচ্ছে কি করে সার্কিটটা কাজ করছে। এই যে তারটা আছে না এখানে, আর এর তলা দিয়ে যে এখানে এসছে, এটাকে বলা হয় সেন্টার ট্যাপ। সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, ইট ইজ এ ট্রান্সফরমার, শর্টে লিখলাম ট্রান্সফরমার। ট্রান্সফরমার সম্বন্ধে তোমরা জানো, এসি সিগন্যালটা ট্রান্সফরমারের প্রাইমারিতে লাগানো হয়, তাহলে সেকেন্ডারিতে একটা ভোল্টেজ পাবে, সেকেন্ডারিতে এসিটা ট্রান্সফার হয়ে যাবে। সিম্পল, এবার ট্রান্সফরমারের ইনপুটে যা দেবে আউটপুটে বাড়বে বা কমবে, কিন্তু নেচারটা তো চেঞ্জ হবে না। এখানে যদি এসি দাও এখানে এসি পাবে, এখানে ডিসি দিলে এখানে ডিসি পাবে, এই আর কি কনসেপ্ট। এখানে এসি দিলে এসি, ট্রান্সফরমারের ক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাকটেন্সের মধ্যে হয়ে যায়, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তো এখানে দিলে এবার যেটা ব্যাপারটা হচ্ছে সেন্টার ট্যাপ মানে কি। সেন্টার ট্যাপ মানে বই দেখলে বুঝতে পারবে না অনেকে, কেউই বুঝতে পারবে না, কারণ ব্যাপারটা ক্লিয়ার হয় না। এখানে যে আমি পোলারিটিটা এঁকে দেবো বুঝে যাবে কি করে ব্যাপারটা হয়। এসি সিগন্যাল ধরো এই প্রান্তে এসি এক সময় পজিটিভ হয় এক সময় নেগেটিভ হয়, তাই তো এরকম এসি সিগন্যাল এখানে যে ভোল্টেজটা পাবে সেটা ভোল্টেজের ভ্যালুটা হয়তো বাড়বে বা কমবে, এটা স্টেপ আপ হলে ভোল্টেজটা বাড়বে, স্টেপ ডাউন হলে ভোল্টেজটা কমবে, জানার কথা। তো এখানে নেচারটা সেম থাকবে, এরকমই থাকবে, এসি প্লাস মাইনাস হতে থাকবে এই এসির। তার মানে সেকেন্ডারিতে মানে সেকেন্ডারিতে ধরো এক সময় এটা পজিটিভ থাকবে, কালিটা কাজ করছে না, এক সেকেন্ড, এক সময় এটা পজিটিভ এক সময় এটা নেগেটিভ, তার মানে ওপর প্রান্তটা এক সময় নেগেটিভ, এটা নেগেটিভ। যখন এটা হবে পজিটিভ হাফ সাইকেল, তাই তো দেখো এই প্রান্তটা যখন পজিটিভ এটা নেগেটিভ, ইট ক্যান অ্যাজিউম ইট অ্যাজ এ পজিটিভ হাফ সাইকেল। এবার সেন্টার ট্যাপের মানে হচ্ছে ট্রান্সফরমারের মান এই ওপর প্রান্তটা যদি নেগেটিভ হবে, তার মানে সেন্টারে এর ওপর পোরশনে, এটা যদি ওপরটা পজিটিভ হয় তাহলে সেন্টারের ওপর পোরশনটা নেগেটিভ থাকবে আর নিচের পোরশনটা পজিটিভ থাকবে। ঠিক আছে, এটা আমি একটু বুঝতে পারলে। তাহলে সেন্টার ট্যাপ মানে কি, এসিতে প্লাস মাইনাস, এটা পজিটিভ হলে তলার প্রান্তটা নেগেটিভ হবে। সেন্টার ট্যাপ মানে কি, মাঝখানে ট্যাপ করে দিচ্ছে, মানে কি এর ওপর প্রান্তটা পজিটিভ হলে তার নিচে একটা নেগেটিভ থাকতে হবে, তাই তো। তো নেগেটিভটা জাস্ট সেন্টার ট্যাপের ওপরে হবে, আবার তার নিচে একটা পজিটিভ হবে, তাহলে দেখো দুটো সিমেট্রি হয়ে গেল। তোমার সেন্টার ট্যাপ না থাকলে এটা পজিটিভ নেগেটিভ হতো, আর সেন্টার ট্যাপ আছে যখন এর ওপরটা নেগেটিভ হয়ে গেল আর নিচেরটা পজিটিভ হয়ে গেল। তখন দেখো দুটো ঠিকই আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ ঠিকই আছে। আর সেন্টার ট্যাপ মানে কি ভোল্টেজটাকে ডিভাইড করে দিচ্ছে, আর কিচ্ছু না। দেখো এখানে যদি টোটাল 10 ভোল্টেজ পড়ে এসিতে, তাহলে ওপরে 5 ভোল্ট নিচে 5 ভোল্ট, বুঝতেই পারছো। মাইনাস প্লাস দুটো ভোল্টেজ, মাইনাস প্লাসের সাথে লাগানো থাকলে প্লাস হয় সিরিজে যাবেই। এখানে যে সিম্পল ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে, এটা 10 ভোল্ট হলে এই ওপরে 5 ভোল্ট পড়বে, এখানে 5 ভোল্ট পড়বে। ক্লিয়ার, দিস ইজ দ্য থিং। তো এবার খুব মন দিয়ে দেখো এবার ফুল ওয়েভ রেকটিফায়ার কাজটা কি করে করছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু স্টাডি। আচ্ছা দেখো, যখন নাকি এটা পজিটিভ হাফ সাইকেল, মানে ওপর প্রান্তটা এটা পজিটিভ হয়ে আছে এটা নেগেটিভ হয়ে আছে, সেন্টার ট্যাপের ওপরটা নেগেটিভ, তখন কি হবে দেখো D1 ডায়োডটা এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, কারণ কি দেখো এর পি টাইপটা পজিটিভ হয়ে আছে, তাহলে এটা যদি ফরওয়ার্ড বায়াস হয়ে থাকে, এটা নেগেটিভ হয়ে আছে, তলারটা এই মুহূর্তে এটা নেগেটিভ উপরটা পজিটিভ, তখন D2টা কি রিভার্স বায়াস হয়ে আছে। দেখো এর তো পি সাইড এটা, তাই না, এর পি সাইড হচ্ছে এটা কি আছে নেগেটিভের সাথে কানেক্টেড আছে, তার ফলে কি হবে এটা রিভার্স বায়াস থাকবে। সো D2 দেন ইট উইল বি রিভার্স বায়াস RB। তো যখন উপরেটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে এটা রিভার্স বায়াস, তার মানে কি এইখান দিয়ে কারেন্ট যাবে না। আইডিয়াল কন্ডিশনে এর মধ্যে দিয়ে কোনো আইডিয়াল ডায়োড মিন্স এখানে কোনো কারেন্ট যাবে না, এটা অফ থাকবে। তো অন থাকবে কোনটা, যেটা ফরওয়ার্ড বায়াস থাকে সেটাই অন থাকে, সো এইখান দিয়ে কারেন্ট যাবে। সো এই D1 ডায়োডটা কি হবে এই ক্ষেত্রে অন থাকবে, আর D2টা অফ থাকবে। বুঝতেই পারছো এটা অফ থাকবে বিকজ ইট ইজ রিভার্স বায়াস। এই কন্ডিশনে কারেন্টের পাথটা কি হবে দেখো, তার মানে আমি এই পজিটিভ হাফ সাইকেলের কথা বলছি, এইটা প্রথমটা।
তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট IF কারেন্ট এইভাবে যাবে, দিস উইল বি দ্য ফরওয়ার্ড কারেন্ট। তারপর RL এর নিচে গিয়ে এইভাবে নামবে, নেমে পাথটা খুবই সবাই খেয়াল করবে, এরকম আসলো, এরকম আসলো, এরকম আসলো, বাস এইভাবে চলে গেল। তাহলে এইভাবে কারেন্টটা যাচ্ছে। পয়েন্ট টু ইউনিট সবাই নোট করে রাখো, প্রথম পজিটিভ হাফ সাইকেলে কারেন্টের ডিরেকশনটা কিরকম হলো, এরকম হলো, ক্লকওয়াইজ দিকে। এটা সবাই খেয়াল করবে, নোটস করে রাখো। এখন আমি এটা মুছে দেবো। তাহলে কারণটা কি, এবার ডিটা অফ আছে, তো এখান দিয়ে এই পার দিয়ে তো কোনো কারেন্টই যাবে না, এটা অফ আছে। এই পার দিয়ে সুন্দর RL এর অ্যাক্রসে ভোল্টেজটা কত পাবে, তাহলে V0 যখন নাকি পজিটিভ হাফ সাইকেল, আমি এখানে লিখছি দুটো ই করছি, যখন পজিটিভ হাফ সাইকেল মানে এই পজিটিভ হাফ সাইকেলে V0 কত পেলে, IF ইন্টু RL। তার মানে এর মধ্যে যে একটা ভোল্টেজ ড্রপ পেলে IF ইন্টু RL, তাহলে এখানে কি হবে, হাফ ওয়েভ রেক্টিফায়ারের মতো, মানে এই প্রথম পজিটিভ হাফ সাইকেলে তো সুন্দর কারেন্ট পেলে, এরকম ভোল্টেজ ড্রপ পেলে, মানে ভোল্টেজ ড্রপ পেলে V0। এর আমি অ্যারোটা দিয়ে রাখি, ওদের ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারবো। এখান থেকে উঠলো, এবার আস্তে আস্তে কি হয়ে গেল, ক্লিয়ার? এটা গেল পজিটিভ হাফ সাইকেল, প্রথম পজিটিভ হাফ সাইকেলে। এর পরেই আমি চলে যাবো, এটা সবাই লিখে নাও, ভিডিও পজ করে সবাই নোট ডাউন করে নাও। এর পরেই আমি চলে যাব নেগেটিভ হাফ সাইকেল, মানে এইটা, ঠিক আছে? আমি তাহলে এবার মুছে দিচ্ছি, জাস্ট মুছে এটাকে আমি এইগুলোকে এবার মুছে দিই, ফরওয়ার্ড, এটা অফ, এটা মুছে দিই, এটা রিভার্স ব্যাস, এটা মুছে দিই। এবার নেগেটিভ হাফ সাইকেল মানে কি, এইটা নেগেটিভ হয়ে গেছে, ওপর প্রান্তটা নেগেটিভ হয়ে গেছে, পুরো সব কটাই মুছে দিই। পিকচারটা কিরকম হবে, ওপর প্রান্তটা নেগেটিভ, এই নিচের প্রান্তটা পজিটিভ, তাই তো? এটা নেগেটিভ, এটা পজিটিভ, তো সেন্টারটা জাস্ট কি হবে, সেন্টারটাকে ধর্ম অনুযায়ী এই প্রান্তটা পজিটিভ হবে, এটা নেগেটিভ, আর নিচে নেগেটিভ হবে, তাই তো? ক্লিয়ার? এই জায়গাটা ছবিটা একটু আবছা হয়ে যাচ্ছে। এটা নেগেটিভ, এটা পজিটিভ, আবার এখানে একটা নেগেটিভ, এখানে পজিটিভ। সবাই দেখতে পাচ্ছে ওপর প্রান্তটা ট্রান্সফরমারের সেকেন্ডারি, ওপর প্রান্তটা কি হয়ে আছে, নেগেটিভ, নেগেটিভ হয়ে আছে ওপর প্রান্তটা, টোটালি দেখো নেগেটিভ, নিচেরটা পজিটিভ, যেমন হয়েছিল হাফ ওয়েভের ক্ষেত্রে, একদম সিম্পল। এটা নেগেটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেল কি হয়েছিল, ওপরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ ছিল। নেগেটিভ হাফ সাইকেল, ওপরটা নেগেটিভ, নিচেরটা পজিটিভ, সেন্টারটা, তাহলে ওপরটা, এর উপর প্রান্তটা কি হবে, পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। তারপর সিম্পল মিলেই গেছে, এটা 10 ভোল্ট হলে এটা 5 ভোল্ট, এটা 5 ভোল্ট, ভেঙে যাচ্ছে, ভাগ করে দিচ্ছে। আর মাইনাসের সাথে প্লাস লাগানো আছে, তার মানে বুঝতে পারছো 5 + 5 10 হবে। তো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা হবে, তাই তো? এইবার নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই প্রান্তের ওপর, ওপর প্রান্তটা কি হচ্ছে না, ওপর প্রান্তটা নেগেটিভ হয়ে আছে, তার ফলে কি হবে না, D1টা নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে না, দেখো ওপর প্রান্তটা নেগেটিভ হয়ে আছে, তার মানে কি D1টা কি হবে, D1টা রিভার্স বায়াস হয়ে যাবে, কারণ P এর সাথে নেগেটিভ, তো এটা আছে রিভার্স বায়াস, নেগেটিভ লেগে আছে D এর সাথে, P এর সাথে, তো এটা হবে কি রিভার্স বায়াস, তখন D1টা রিভার্স বায়াস হয়ে আছে। তার ফলে কি রিভার্স বায়াস আইডিয়াল কন্ডিশনে কোনো কারেন্ট যাবে না, তার ফলে এটা অফ হয়ে গেল। আর দেখো এই প্রান্তটা তলারটা পজিটিভ হয়ে আছে, মানে কি এটা পি এর সাথে পজিটিভ লেগে আছে, তার মানে কি এটা ফরওয়ার্ড বায়াস FB, তার মানে কি এটা ফরওয়ার্ড বায়াসে অন হবে, কন্ট্যাক্ট করবে, ফলে কি এটা অন হয়ে আছে।
D2 কন্ডাক্ট, D2টা ফরওয়ার্ড বায়াস অন হয়ে আছে। তার মানে এখানে কারেন্টটা কোন দিকে যাবে দেখো, এটা যখন ফরওয়ার্ড বায়াস হয়ে আছে তার মানে কারেন্টটা এই দিক দিয়ে যাবে। কারেন্টের ডিরেকশন থেকে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, নেগেটিভ টার্মিনাল কোনটা, এটা এই প্রান্তটা নেগেটিভ, তাই না, দেখতেই পাচ্ছেন। তো কারেন্টটা এইভাবে আসবে, এর মধ্যে দিয়ে এইভাবে যাবে। দিস ইজ দ্য IF ফরওয়ার্ড কারেন্ট ডায়োডের মধ্যে দিয়ে এইভাবে যাবে। দেখো এটার সাথে এটা কোনো কানেকশন নেই, এইভাবে যাবে। এইটার সাথে জাস্ট মুছে দেবো আমি, এইভাবে গিয়ে কারেন্টটা এইভাবে যাবে। কারণ রিভার্সে তো যাবেই না, এটা তো অফ হয়ে আছে, তো কোনো রিভার্সে কারেন্টই যাবে না আইডিয়াল কেসে। তো কারেন্ট এইভাবে যাবে, এইভাবে আসবে। আবার দেখো RL এর মধ্যে দিয়ে পয়েন্ট টু মিনিট একই দিকে কারেন্ট আসছে, দেখো ক্লক ওয়াইজ দিকেই কারেন্ট আছে। আগের ক্ষেত্রে ক্লক ওয়াইজ গেছিল, এইবারও ক্লক ওয়াইজ দিকেই কারেন্ট যাচ্ছে। দেখো এইভাবে যাবে, বা কারেন্টটা দেখো পজিটিভ থেকে আসলো, এইভাবে আসলো, এইভাবে আসলো, এইভাবে আসলো, এইভাবে নামবে, আবার এদিকে যাবে আবার। তার মানে পজিটিভ হাফ সাইকেলে যেদিকে কারেন্ট গেছিল ক্লকওয়াইজ, নেগেটিভ হাফ সাইকেলও RL এর মধ্যে দিয়ে সেম দিকে কারেন্ট যাচ্ছে, বুঝতে পারছো? এবং সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে, কারণ দেখো দুটো ডায়োডই সেম ডায়োড। ওর মধ্যে দিয়ে ফরওয়ার্ড বায়াসে IF এর ভ্যালু যত হবে, ওর মধ্যে দিয়ে ফরওয়ার্ড বায়াসে IF এর ফরওয়ার্ড ভ্যালু কারেন্টের একই হবে। দুটোর সেম নেচারের ডায়োড। তো এখন তাহলে RL এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কখন হবে? নেগেটিভ হাফ সাইকেলে RL এর অ্যাক্রসে, মানে যখন নাকি এটা অন থাকছে তখন RL এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? V0 উইল বি কত হবে? ওর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? IF যাচ্ছে, এবং কারেন্ট, এটা কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স RL। তার মানে নেগেটিভ হাফ সাইকেলেও তোমরা RL এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ দেখতে পারলে, দ্যাট ইজ V0, তাই না? এটা ছিল পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল। তাহলে আবার কি হচ্ছে, যেই এখানে এটা 0 হয়ে গেল আর ফল করলো পজিটিভ হাফ সাইকেল, আবার নেগেটিভ হাফ সাইকেল আবার কারেন্ট বাড়বে, মানে কন্ডাক্ট ভোল্টেজ কারেন্টটা যাবে রেজিস্টার অ্যাক্রস দিয়ে এবং ভোল্টেজ পাবে, এবং সেটা দেখতে কিরকম হবে? এরকম হবে। এটাকে আমি একটু তোমাদের বোঝানোর জন্য এখানে দিয়ে রাখছি। এবং দেখো আবার এটার জন্য যখন 0 হয়ে গেল, এটা যখন কারেন্ট পজিটিভ হাফ সাইকেল, যখন কারেন্ট ভোল্টেজ 0 হবে, ওরা তো এটা হয় 0 হয়ে গেল, তাই তো, পজিটিভ হাফ সাইকেলের শেষে। আবার নেগেটিভ হাফ সাইকেলের শুরুতে কি হবে? আস্তে আস্তে কারেন্ট বাড়বে, আস্তে আস্তে ভোল্টেজ বাড়ছে, আবার তার মানে এখান থেকে উঠছে। আর এটা কেন একই দিকে হচ্ছে বুঝতেই পারছো, RL এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা সেম দিক, কারেন্টটা একই দিকে যাচ্ছে, পজিটিভ হাফ সাইকেলের দিকে গেছিল, এই ক্ষেত্রে সেম কারেন্ট সেম দিকে যাচ্ছে। ফলে কি এসির, দেখো এসির পোলারিটি চেঞ্জ হচ্ছে, একটা পজিটিভ ছিল এটা নেগেটিভ, এবার ওপরটা নেগেটিভ এটা পজিটিভ হয়ে গেল। মানে কি এসি, এটা তো ইনপুট, এসি মানে কি এটা ইনপুট, ইনপুটের কিন্তু ভোল্টেজের ডিরেকশন বা কারেন্টের ডিরেকশন দেখতে পারো চেঞ্জ হচ্ছে, পজিটিভ ছিল নেগেটিভ। এটা যদি কারেন্ট হিসেবেও ধরো বা ভোল্টেজ যাই ধরো, একসময় পজিটিভ ছিল একসময় নেগেটিভ, কিন্তু আউটপুটে মানে V0 তে ওর কিন্তু আউটপুটে, এটা আমি এই যে পজিটিভ সাইনটা লিখেছি এটা হচ্ছে ইনপুট মানে এসি, এই যে এটা আমি নেগেটিভ লিখেছি, এটা কিসের জন্য না, এসিটা কিরকম আছে, ইনপুটে কিরকম আছে, ইনপুটে নেগেটিভ ভোল্টেজ আছে, কিন্তু মানে অপোজিট দিকে ভোল্টেজ বা কারেন্ট যাচ্ছে, এটা বুঝতেই পারছো। কিন্তু আমি V0টা কি পাচ্ছি, V0 পোলারিটিটা কি হবে, IF এর উপর ডিপেন্ড করবে, এটা পজিটিভ না নেগেটিভ। দেখো দুই ক্ষেত্রেই কিন্তু V0টা পজিটিভ আসছে, কারণ কারেন্টটা একই দিকে যাচ্ছে, তাই না? আগের ক্ষেত্রে দিকে গেছিল, সেটাকে যদি পজিটিভ ডিরেকশন ধরে রাখো, একই দিকে যাচ্ছে, ফলে কি হচ্ছে, এটা একই দিকে কারেন্টটা যাচ্ছে, তার ফলে কি এই দিকেই পাচ্ছে, নিচের দিকে পাচ্ছে না, বুঝতে পারছো? কারণ তুমি এই ক্লকওয়াইজ কারেন্টটাকে যদি পজিটিভ ধরো, তাহলে পরের ক্ষেত্রে তো ক্লকওয়াইজ দিকেই যাচ্ছে, তাই না? তো ইউ উইল গেট দ্য সেম ডিরেকশন, ফলে এটা উপরের দিকেই পাচ্ছে। তার মানে দেখো ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কি অ্যাডভান্টেজটা হচ্ছে না, সবসময় একই দিকে কারেন্ট পাচ্ছ এবং একই দিকে ভোল্টেজ, একই দিকে কারেন্ট বা ভোল্টেজ পাচ্ছে। ফলে কি এই ক্ষেত্রে একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলটাকেও রেকটিফাই করতে পারছে। তো এখানে কিছুক্ষণ আগে আমি পড়িয়ে দিয়েছি যে দেখো এখানে এসি, এটা একটু পরে বোঝাচ্ছি, এটা লেখাটা হয়ে গেছে আমার, একটু পরে এটা বোঝাচ্ছি। যেখানে যেটা বলছিলাম একই দিকে কারেন্ট যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, যখন এটা নেগেটিভ হাফ সাইকেল তখন তখন এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, ফলে কি ফুল ওয়েভ রেকটিফায়ার কি পজিটিভ হাফ সাইকেলটাকেও রেকটিফাই করতে পারছে আর নেগেটিভ হাফ সাইকেলটাকেও রেকটিফাই করতে পারছে, তার ফলে একই দিকে কারেন্ট যাচ্ছে। এবার আমি বোঝাচ্ছি এসির ফুল ওয়েভ রেকটিফায়ারের টাইম পিরিয়ডের ব্যাপারটা। দেখো এটা উঠছিল নামছিল, আবার যখন
সেম এখান থেকে উঠছিল, এ থেকে উঠছিল, নামলো, আবার টাইম অ্যাক্সিস থেকে উঠছে, এইটাই টাইম পিরিয়ড হচ্ছে এসির। এবার আউটপুটের ফ্রিকোয়েন্সি কত হবে, আউটপুটের টাইম পিরিয়ড কী হবে, দেখো এ ড্যাশ থেকে উঠলো, উঠে জিরো হলো, তারপরে হাফ সাইকেলে নেগেটিভ হাফ সাইকেলে কী করছে, D2টা কারেন্ট পাঠাচ্ছে, সেক্ষেত্রে তো সেম দিকে কারেন্ট যাচ্ছে, তাই না? এটার জন্য করে জিরো হলো, আবার এটার জন্য উঠবে, এখান থেকেই উঠছে যেটা বোঝালাম, তার মানে কি এখান থেকে কন্ডাক্ট হলো, আবার এখান থেকে কারেন্টটা উঠছে, তার মানে কি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম ফেজে আছে, দেখো উঠে নামলো, আবার এখান থেকে একই দিকে কারেন্ট আছে, তো এই এ ড্যাশ আর এক্স হচ্ছে একই ফেজে আছে, তাহলে আউটপুটের টাইম পিরিয়ড কত হবে, এইটুকু হবে, উঠে নামলে দুটো সেম ফেজের মধ্যে টাইমের ডিফারেন্সটাই তো টাইম পিরিয়ড, আউটপুটের আউটপুটের টাইম পিরিয়ড কত হবে, দিস এই যে টি ড্যাশটা হচ্ছে আউটপুটের টাইম পিরিয়ড, বুঝতেই পারছো, আর ইনপুটের টাইম পিরিয়ড কি, টোটালটা এটা হচ্ছে ইনপুটের টাইম পিরিয়ড, দিস ইজ দ্য টাইম পিরিয়ড অফ ইনপুট সিগন্যাল। তাহলে এর এইটার সাথে রিলেশন কী হবে, দেখো এইটুকুই তো টাইম পিরিয়ড, তাই না? তাহলে এইটুকু কত হবে, এই যে এই পয়েন্টটা, এটা ওর ইনপুটের টাইম পিরিয়ড কত, ইনপুটের টাইম পিরিয়ড এইটা, তাহলে এইটা কত, হাফ, টোটালটা টি, তাহলে এটা কত, T/2, ইনপুটের টাইম পিরিয়ডটা টি হলে এইটুকু পোর্শন কত, T/2, আর এক্ষেত্রে কী হচ্ছে, এইটুকুই হচ্ছে টাইম পিরিয়ড, মানে টি ড্যাশটায়, তাহলে পরিষ্কার ছবি দেখে বুঝতে পারছো টি ড্যাশটা কী হচ্ছে, ইকুয়াল টু T/2, সেটাই এখানে লিখেছি, দেখো টি ড্যাশ মানে আউটপুটের এটা টাইম পিরিয়ড, V0 দিয়েছি, দেখো এটা হাইপেন দিয়ে বুঝতে পার, হাইপেনটা দিয়েছি যাতে আমরা বুঝতে পারি এটা কার টাইম পিরিয়ড, তো টি ড্যাশটা কার টাইম পিরিয়ড, আউটপুটের টাইম পিরিয়ড, আর টিটা তোমরা জানো ইনপুটের টাইম পিরিয়ড, তাই ইনপুটের টাইম পিরিয়ডের সাথে আউটপুটের টাইম পিরিয়ডের কি রিলেশন দেখতেই পাচ্ছ পিকচার থেকে, টি ড্যাশ ইকুয়াল টু T/2। এবার টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির কি রিলেশন, T ইজ ইকুয়াল টু 1/n, তাহলে এখানে লিখতে পারছি টি এর জায়গায় 1/n বসে দিলাম, এনটা কি এসির ফ্রিকোয়েন্সি, আর টি ড্যাশের জায়গায় লিখলাম 1/n ড্যাশ মানে আউটপুটের ফ্রিকোয়েন্সি, তাহলে এন ড্যাশ ইকুয়াল টু 2n, মানে কি দেখতে পাচ্ছ এখানে, দেখো ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আউটপুটের যেটা ফ্রিকোয়েন্সি পাচ্ছ এন ড্যাশ, ওটা কি হচ্ছে ইনপুটের ফ্রিকোয়েন্সি ডবল হচ্ছে, এই এক্সপ্লেনেশনটাই কিন্তু বইয়ে থাকে না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বলে দেয় কিন্তু করতে পারছে কেন হচ্ছে, এই টাইমিং ডায়াগ্রাম কোনো বইয়ে থাকে না, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে বুঝতে পারছো কেন না, পরিষ্কার বোঝা যাচ্ছে, একদম সিম্পল লজিক, এটা ম্যাথামেটিক্যালি বুঝিয়ে দিলাম, এটা গ্রাফিক্যালিও দেখতে পারো, আউটপুটের টাইম পিরিয়ড ইনপুটের টাইম পিরিয়ডের হাফ হচ্ছে, তাই তো, দেখো আউটপুটের টাইম পিরিয়ড ইনপুটের টাইম পিরিয়ডের হাফ হচ্ছে, এবার টাইম পিরিয়ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে আউটপুটের ফ্রিকোয়েন্সি কি হবে, ইনপুটের ফ্রিকোয়েন্সি ডবল হবে, বিকজ টাইম পিরিয়ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, পরিষ্কার বোঝা যাচ্ছে, যেহেতু আউটপুটের টাইম পিরিয়ড ইনপুটের টাইম পিরিয়ডের হাফ, তার ফলে আউটপুটের ফ্রিকোয়েন্সি ইনপুটের ফ্রিকোয়েন্সি ডবল হবে, এটা কোন ক্ষেত্রে হচ্ছে না, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে। তো ফর সাপোজ ফুল ওয়েভ, তোমাকে একটা কোশ্চেনে বলে দিয়েছে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ইনপুটের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, তাহলে আউটপুটের ফ্রিকোয়েন্সি কত হবে, আউটপুটের ফ্রিকোয়েন্সি কত হবে, কত হবে, ইনপুটের ফ্রিকোয়েন্সি ডবল, ইনপুটটা 50 হার্টজ, তাহলে আউটপুটের ফ্রিকোয়েন্সি কত হবে, 100 হার্টজ। এই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আসতেই পারে, এখানে কি রিলেট করে দেবে, হ্যালো হ্যালো, কি কি রিলেট করতে পারে এখানে, এখানে দুটো জিনিস রিলেট করবে, একটাই কোশ্চেন দেবে, ধরো ইনপুটে তোমাদের ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, ইনপুটে একটা এসি সিগন্যাল দিয়েছে যার ফ্রিকোয়েন্সি ধরো 50 হার্টজ, এইবার একই এসি কে একটা সার্কিটে হাফ ওয়েভ রেকটিফায়ারে লাগিয়েছে আর একটাতে ফুল ওয়েভ রেকটিফায়ারে লাগিয়েছে, তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুটে কত হবে, আগের পোর্শনে দেখিয়ে দিয়েছি, কত হবে, 50 হার্টজ থাকে হাফ ওয়েভ রেকটিফায়ারের ফ্রিকোয়েন্সি, আর ইনপুটে এসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি সেম হয়, তো হাফ ওয়েভ রেকটিফায়ারে কত পাবে, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ থাকবে, তাই তো? আর ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে, একই কোশ্চেন বলে দিয়েছে এসি সিগন্যাল একটা দিয়েছে, একটা পোর্শন দিয়েছে হাফ ওয়েভ রেকটিফায়ারে, আরেকটা দিয়েছে ফুল ওয়েভ রেকটিফায়ারে, এই আউটপুটটা কি বললাম তোমরা একটু আগে ভিডিওটা ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে নেবে, এটা কিসের জন্য করেছিলাম, ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য, তাই তো? এইবার আমি কোশ্চেনটা দিচ্ছি জেনারেল, কোশ্চেনটা হচ্ছে তোমরা সবাই লিখে রাখো, বুঝে নাও, যে একটা এসি সিগন্যাল, ওয়ান এসি সিগন্যাল ইজ গিভেন টু ওয়ান সার্কিট অফ হাফ ওয়েভ রেকটিফায়ার অ্যান্ড অ্যানাদার সার্কিট অফ ফুল ওয়েভ রেকটিফায়ার, সেই এসি সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ,
তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুটের ফ্রিকোয়েন্সি কত হবে আর ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটের ফ্রিকোয়েন্সি কত হবে? আমরা আগের টপিক্সেই পড়েছি হাফ ওয়েভ রেকটিফায়ারে আউটপুটের ফ্রিকোয়েন্সি কি হয়, ইনপুট ফ্রিকোয়েন্সি সেম হয়, তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারে কত ফ্রিকোয়েন্সি হবে, 50 Hz হবে। আর ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে, ডবল হয়ে যায়, তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে 100 Hz হবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সিম্পল লজিক। হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সেম থাকে, ফুল ওয়েভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডবল হয়ে যায়, দেখতে পাচ্ছি এই লজিক থেকে। তাহলে এটা 50 Hz থেকে 100 Hz হয়ে যাবে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে। এই হচ্ছে রেকটিফায়ার হিসেবে ডায়োড কি কাজ করে তার কনসেপ্ট। ঠিক আছে, হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ, দিস ইজ সাফিসিয়েন্ট। এটা সবাই দেখে নেবে, এবার বুঝতে পারবে। ওকে।